ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 12-এর যে কবিতাটি পড়ব সেটি জন কিটসের একটি বিখ্যাত কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, যে কবিতার মূল শিরোনাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। 1816 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর জন কিটস এই কবিতাটি রচনা করেন। এটা একটা চতুর্দশপদী কবিতা বা সনেট। কবিতাটি পড়ার আগে কবির সম্পর্কে তোমাদের একটু বলে নিই। 1795 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন জন কিটস। তার বাবা ছিলেন থমাস কিটস, যিনি আস্তাবলের রক্ষক ছিলেন, এবং তার মা ছিলেন ফ্রান্স জেনিং কিটস। খুব অল্প বয়সে, মাত্র 9 বছর বয়সে, তার বাবা ঘোড়া থেকে পড়ে মারা যান। দিশেহারা অবস্থায় তিনি তার মা এবং বড় 2 ভাই জর্জ ও টমির সাথে খুব দারিদ্র্যের সাথেই জীবন কাটাতে থাকেন। 1803 খ্রিস্টাব্দে তিনি এনফিল্ড একাডেমি স্কুলে ভর্তি হন। ছোট থেকেই তিনি পড়তে খুব ভালোবাসতেন এবং ক্লাসিক্যাল মাইথোলজি বা পুরাণ সংক্রান্ত অনেক কিছু তিনি পড়েছিলেন। এছাড়াও তিনি তৎকালীন যারা বড় কবি লেখক তাদের লেখনীও পড়তে খুব ভালোবাসতেন। বিশেষ করে তিনি এডমান্ড স্পেন্সার আর জন মিল্টনের লেখনী পড়তে খুব ভালোবাসতেন। 1810 সালে তার যখন মাত্র 14 বছর বয়স, তখন তিনি তার মাকে হারান। ভবিষ্যতে তিনি তার ভাই টমকেও হারান। নিজের জীবনে এতগুলো মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। প্রবল দারিদ্রতার সাথে লড়াই করেও তিনি কিন্তু তার স্বকীয় সত্তা হারাননি। পড়াশোনার পর 1815 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল নিয়ে অর্থাৎ ডাক্তারি পড়ার জন্য তিনি লন্ডনে যান। কিন্তু বেশি দিন তার এই ডাক্তারি বিদ্যা, পড়াশোনা, ছুরি কাঁচি, অসুখ বিসুখ আর ভালো লাগলো না। তিনি বুঝতে পারলেন তার আসল ভালো লাগার বিষয় হচ্ছে তার লেখা। এই সময় বন্ধু লে হান্ট তাকে অত্যন্ত সাহায্য করেছিলেন এবং তার পত্রিকাতে তিনি নিয়মিত লিখতেন। এবার এই কবিতা প্রসঙ্গে আসি। এই কবিতাটিও তার বন্ধু লে হান্টের পরামর্শেই লেখা। বন্ধু লে হান্ট তাকে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আজ সন্ধ্যের মধ্যেই গ্রাসহপার এবং ক্রিকেট নিয়ে তুমিও একটি কবিতা লিখে ফেলো এবং আমিও একটি কবিতা লিখে ফেলি, দেখি কার কবিতাটা ভালো হয়। জন কিটস সানন্দে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেন এবং তারই পরিশ্রুতি হচ্ছে এই সুন্দর কবিতাটি। কবিতাটি এতই সুন্দর হয়েছিল যে লে হান্ট তাকে অত্যন্ত প্রশংসা করেছিলেন। এই সময় থেকে কিটস নিয়মিত লেখা শুরু করলেন। এন্ডিমিয়ান তার প্রথম প্রকাশিত বড় কাব্য। এছাড়াও তিনি ইসাবেলা, হাইপেরিয়ন, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, ওড টু ফ্যানি, ওড টু সাইকি, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড টু মেলাঙ্কলি, ওড টু নাইটিঙ্গেল, ওড টু ইন্ডোলেন্স ইত্যাদি অনেক কবিতা লেখেন। এই সময় তিনি অসুস্থ হতে শুরু করেন এবং তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। তখন যক্ষ্মা রোগের খুব বেশি চিকিৎসা ছিল না, যক্ষ্মা রোগ নিরাময়ের প্রকৃত উপায়ও ছিল না। কিটস তার বন্ধুদের পরামর্শে রোম শহরে যান চিকিৎসার জন্য। লেখনী কিন্তু থেমে থাকেনি, একের পর এক লেখা তখন তিনি উপহার দিয়ে যাচ্ছেন। যদিও প্রথম দিকে লেখায় তিনি তেমন সাফল্য পাননি, কিন্তু পরবর্তীকালে তার লেখা সমাদৃত হতে শুরু করে। মাত্র 23 বছর বয়সে 1821 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি রোমে এই মহান কবির মৃত্যু হয়। তার সংক্ষিপ্ত জীবনেও জন কিটস তার অসাধারণ কাব্যিক সংবেদনকে এক দীপ্তিমান পরিণত রূপ দেন। ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক আন্দোলনের কবিদের মধ্যে তিনি একজন অন্যতম কবি। যদিও তার জীবনে তিনি স্বজন হারানোর ক্ষতি দেখেছেন, বারবার তাকে স্থান বদল করতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মানুষের জীবনে সৌন্দর্যের উপস্থিতি এবং যন্ত্রণাভোগের তাৎপর্যকে সমর্থন করে গেছেন। তাই তো তিনি লিখতে পেরেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। কবিতাটিতে কিছু কিছু বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করবে। যেমন দেখবে যে সবসময় গ্রাসহপার আর ক্রিকেট শব্দটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে ব্যবহার করা হয়েছে, কেননা এখানে এই গ্রাসহপার বা ক্রিকেটকে কবি মূল গায়েন বা প্রধান কবি হিসেবে তার মধ্যে
তাকে পার্সনিফাই করতে চেয়েছেন, অর্থাৎ তার মধ্যে ব্যক্তিত্ব আরোপ করার চেষ্টা করেছেন। তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতে পার্সনিফিকেশন সম্পর্কে বলেছি, যেখানে কোনো জড় বস্তু বা অন্য কোনো ক্ষুদ্র প্রাণীর উপরে ব্যক্তির গুণাবলী আরোপ করা হয়, তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। তো কবি এখানে যেহেতু গ্রাসহপার এবং ক্রিকেটকে পার্সনিফাই করেছেন, তাই জন্য এই দুটো সবসময় তিনি গ্রাসহপারের জি এবং ক্রিকেটের সি তিনি ক্যাপিটাল লেটারে লিখেছেন। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই কবিতাতে আমরা দেখতে পাবো যে কিটসের প্রকাশভঙ্গি এবং চিত্রকল্পগুলো দর্শন, শ্রবণ, গল্প এবং স্পর্শেন্দ্রিয়র আবেদনময় উপলব্ধির সঞ্চার করে। অর্থাৎ আমরা পড়তে পড়তে বুঝতে পারবো, আমরা যেন শুনতে পাচ্ছি, আমরা যেন দেখতে পাচ্ছি, বা আমরা যেন তার স্পর্শ অনুভব করতে পারছি। এই যে ইন্দ্রিয় সংবেদনশীলতা, এটা কিন্তু কিটসের কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। সেনসুয়াসনেস, এটা কিন্তু কিটসের কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এই পুরো কবিতাতে কবি যদিও পেট্রার্কন সনেট ফর্ম ব্যবহার করেছেন, অক্টেভ এবং সেস্টেট এই দুটো ভাগে কবি কবিতাটাকে ভাগ করেছেন, এবং অক্টেভ পার্টে তিনি একটু বিশেষ অংশতে গ্রাসহপারের কথা এবং পরবর্তী অংশতে তিনি ক্রিকেটের কথা ব্যবহার করেছেন। আর তার মাধ্যমে তিনি কাব্যের রোম্যান্টিক যে মাধুর্য সেটাকে বজায় রেখেছেন। এই সনেট জাতীয় কবিতায় পেট্রার্কীয় রূপ ব্যবহার করে কিটস কিন্তু এ সিডি ইসিডিই এই ধরনের একটা ছন্দের তিনি ব্যবহার করেছেন। আরেকটা কথা, সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে ক্রিটিক্সদের মতে এই সনেটটি রচনার ক্ষেত্রে অনেক ক্রিটিক্সই মনে করেন যেখানে কবি যে গ্রীষ্মের পাখিদের কথা বলেছেন, এখানে পাখিরা কবিকুলকে অর্থাৎ পোয়েটসদেরকে বোঝাচ্ছে, এবং ক্রিকেট আর গ্রাসহপার এরা সেই সমস্ত পোয়েটসদেরকে বোঝাচ্ছেন যারা জীবনে ততটা সফল হয়নি। অর্থাৎ একদিকে সামার আর একদিকে উইন্টার, দুটোই হচ্ছে চরম প্রতিকূল ঋতু। তীব্র গরম আর তীব্র শীত, দুটো পুরো সম্পূর্ণ বিপরীত ঋতু, যেটা ব্যক্তি জীবনের দুঃখ, যন্ত্রণা এবং প্রতিকূলতার প্রতীক বা সিম্বল হিসাবে ব্যবহার করা। যে কবি এখানে সামার আর উইন্টার এই দুটো সিজনকে সিম্বল হিসেবে ব্যবহার করেছেন, মানুষের দুঃখ এবং সুখের সিম্বল, মানুষের সাফল্য এবং ব্যর্থতার সিম্বল হিসাবে ব্যবহার করেছেন। এবং কবি কিন্তু সর্বোপরি দৃপ্তকণ্ঠে এটাই ব্যক্ত করেছেন যে প্রকৃতির সুর, প্রকৃতির গান কোনো দিনও শেষ হয়ে যাবে না। তিনি বলেছেন প্রকৃতি তার সুরের মাধ্যমে আমাদের হৃদয়কে চিরকাল আশা দিয়ে যাবে। অর্থাৎ কবি কিন্তু দৃপ্তকণ্ঠে এটাই ঘোষণা করতে চেয়েছেন যে পৃথিবী মৃত্যুহীন, পৃথিবীর গান মৃত্যুহীন, অমর, পৃথিবীর গান কোনো দিনও শেষ হবে না। এবার আমরা মূল কবিতাতে চলে আসি। দ্য পোয়েট্রি অফ আর্থ, অক্টেভ পার্টটা প্রথমে আমি পড়ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড when all the birds are faint with the hot sun and hide in cooling trees. A voice will run from hedge to hedge about the new mown mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is never dead. কবিতার প্রথম লাইনে কবি এক দৃপ্ততার সাহায্যে তার অভিব্যক্তিকে ব্যাখ্যা করেছেন। পৃথিবীর কবিতার কভু মৃত্যু নাহি হয়। পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা কোনো দিনও শেষ হবে না। এখানে পৃথিবীর সঙ্গীত বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? বাই দিস এক্সপ্রেশন দ্য পোয়েট ওয়ান্টস টু মিন মিউজিক্যাল সাউন্ড দ্যাট অলওয়েজ কামস ফ্রম বার্ডস অ্যান্ড ইনসেক্টস অ্যান্ড আদার ন্যাচারাল ফেনোমেনা। অর্থাৎ পাখি, পতঙ্গ বা অন্যান্য প্রাকৃতিক জিনিস থেকে ভেসে আসা সঙ্গীতময় ধ্বনিকে কবি এখানে পৃথিবীর গান বা প্রকৃতির কবিতা বলতে বুঝিয়েছেন। কবি বলছেন যে প্রকৃতির এই গান, প্রকৃতি কোনোদিনও নিঃশব্দের বা নিঃশব্দতার শিকার হবে না। প্রকৃতির সঙ্গীত, প্রকৃতির শব্দ কোনো দিনও শেষ হয়ে যাবে না। When all the birds are faint with the hot sun, যখন তীব্র গরমের দাবদাহে গান গাওয়া পাখিরা ক্লান্ত হয়ে যাবে আর তারা মূর্ছা যাবে। ফেইন্ট মানে মূর্ছা যাবে। প্রচণ্ড গরমের তীব্র ক্লান্তিতে গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যখন তারা মূর্ছা যাবে, আর মূর্ছা মানে প্রচণ্ড ক্লান্তিতে তারা কি করতে চাইবে? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, যখন তারা শীতল গাছের ছায়াতে নিজেদেরকে
গোপন করে রাখতে চাইবে, তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন তারা গাছের শীতল ছায়াতে নিজেদেরকে লুকিয়ে রাখতে চাইবে, তখনও কিন্তু পৃথিবীর গান থেমে থাকবে না। তাহলে এই পাখিদের জায়গা তখন কারা নেবে? A voice will run from hedge to hedge about the new mown mead. কবি বলছেন যে যখন গ্রীষ্মের প্রবল উত্তাপে পাখিরা অবসন্ন হয়ে পড়ে গাছের শীতল ছায়ায় আশ্রয় নেবে, তখনও কিন্তু একটা কণ্ঠস্বর শোনা যাবে এক ঝোপ থেকে অন্য ঝোপে। ফ্রম হেজ টু হেজ, হেজ মানে আসলে সেই ঝোপঝাড়গুলোকে বলা হয়েছে, যে সাধারণত আল বরাবর যে ঝোপঝাড়গুলো একটা ক্ষেত থেকে অন্য ক্ষেতকে পৃথক করে রাখে, এই ঝোপঝাড়গুলোর ফসল কাটা হয়ে গেল, এই ঝোপগুলো কাটা হয় না, এই ধরনের ঝোপঝাড়কে কবি হেজ বলেছেন। একটা কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে এই সময় এক ঝোপ থেকে অন্য ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মোন মেড, মেড মানে মিডো, হ্যাঁ, অর্থাৎ শস্যক্ষেত্র থেকে। কেমন শস্যক্ষেত্র? নিউ মোন, মো মানে যেখানে ফসল কাটা হয়েছে, নিউলি মোন অর্থাৎ সদ্য ফসল কাটা হয়েছে এমন শস্যক্ষেত থেকে, ঝোপঝাড়ের ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা যাবে। এটা কার কণ্ঠস্বর? দ্যাট ইজ দ্য গ্রাস হপার। এই কণ্ঠস্বর হচ্ছে একটা গঙ্গা ফড়িংয়ের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। সে এই সময় লিড রোল বা মুখ্য ভূমিকা নেবে, অর্থাৎ পৃথিবীর গানকে অক্লান্তভাবে বয়ে নিয়ে যাওয়ার, তাকে অনবরতভাবে চালিয়ে যাওয়ার জন্য পাখিরা যখন ক্লান্ত হয়ে গেছে তখন মুখ্য ভূমিকা গ্রহণ করে নিচ্ছে এই গ্রাস হপার বা গঙ্গা ফড়িং। এই টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অর্থাৎ এখানে গ্রীষ্মের প্রাচুর্যের কথা বলা হয়েছে। সামার্স লাক্সারি মানে দ্য অ্যাবান্ডেন্স অফ সামার। এই সময় কবি বলতে চেয়েছেন যে গ্রীষ্মের প্রাচুর্যতার সাথে সাথে সে যেন খুব আনন্দের সাথে তার মুখ্য ভূমিকা বহন করবে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। সে কিন্তু এই আনন্দ করতে করতে, আনন্দের সাথে গান করতে করতে সে কখনো ক্লান্ত হবে না। হি হ্যাজ নেভার ডান উইথ, তার আনন্দ কখনো সাঙ্গ হবে না, সে কখনো ক্লান্ত হয়ে থেমে যাওয়ার কথা ভাববে না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, গান করতে করতে সে থেমে যাবে না, আনন্দ করতে করতে সে ক্লান্ত হবে না, কিন্তু যখনই মজা করতে করতে সে একটু ক্লান্ত হয়ে যাবে, সে কী করবে? হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। সে একটি মনোরম আগাছার নিচে খুব আরামের সাথে, ইজ মানে উইথ কমফর্ট, সে আরামের সাথে কী করবে? বিশ্রাম নেবে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ঘাস ফড়িংয়ের যে স্বর সে মূল গায়নের রূপ নিয়েছে, কিন্তু গ্রীষ্মের বিলাসে তার উচ্ছ্বাস কিন্তু কখনো ফুরিয়ে যাচ্ছে না। যখন সে ক্লান্ত হয়ে যাচ্ছে এই মজা করতে করতে, তখন সে বিশ্রাম নিচ্ছে একটা মনোরম আগাছার তলায়, খানিকক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছে এবং সে তারপরে তার গানটা আবার কন্টিনিউ করবে। সুতরাং প্রকৃতির গান কিন্তু কখনোই থেমে থাকছে না। এটাই কবি বলেছেন অক্টেভ পার্টি। এরপরে সেস্টেড পার্টে কবি সম্পূর্ণ এক অন্য ঋতুর কথা বলেছেন। অক্টেভ পার্টে কবি সামার বা গ্রীষ্মকালের বর্ণনা দিচ্ছেন, যেখানে প্রাচুর্যে ভরা গ্রীষ্মকাল, কিন্তু এই সময় প্রকৃতির গান বা পৃথিবীর গান বয়ে নিয়ে চলছে পাখিরা, এবং তারপরে মূল ভূমিকা নিয়ে নিয়েছে একটা গঙ্গা ফড়িং। এবার সেস্টেড পার্টে কবি কী বলছেন? আবার একই কথা কবি বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। ঠিক প্রথম লাইনে কবি যেটা বলেছিলেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতার কবি মৃত্যু নাহি হয়। কবি এই প্রসঙ্গেই তার পরের লাইনগুলিকে বলেছিলেন তার ওই একটাই উক্তিকে ব্যাখ্যা করতে, যে এই যে কবি বলছেন পৃথিবীর কবিতার কোনোদিনও মৃত্যু হবে না, কেন কবি এই কথা বলছেন? পরের লাইনগুলোতে তিনি ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর কবিতা বা পৃথিবীর গানকে, পৃথিবীর এই মনোরম আওয়াজকে বয়ে নিয়ে চলবে পাখিরা, এবং যখন পাখিরা ক্লান্ত নিয়ে চলবে তখন মূল ভূমিকা নিয়ে নেবে গঙ্গা ফড়িং। কিন্তু একই কথা কবিতার সেস্টেড পার্টটাতেও বলছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজ মানে থেমে যাওয়া, অন্ত হওয়া, সমাপ্তি ঘটা। কবি বলছেন কখনোই পৃথিবীর কবিতার অন্ত হবে না, পৃথিবীর কবিতার কোনোদিনও শেষ হবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, সম্পূর্ণ বিপরীত ঋতুর কথা কবি বলছেন। এর আগে তিনি গ্রীষ্মকালের রৌদ্রের দুপুরের কথা বলেছিলেন, এখন তিনি সম্পূর্ণভাবে একটা শীতের সন্ধ্যের কথা বলছেন। সন্ধ্যেটা কেমন? অন এ লোন উইন্টার ইভিনিং, অর্থাৎ শীতপ্রধান দেশে সাধারণত এত বেশি ঠান্ডা পড়ে, চারিদিকে বরফাবৃত হয়ে পড়ে, সুতরাং এখানে ইভিনিং টাইমটা
খুব লোনলি বা নির্জন হয়ে যায় রাস্তাগুলো। মানুষজন প্রচণ্ড ঠান্ডার জন্য বাইরে বেরোয় না, তারা বাড়িতে বসে ফায়ার প্লেসের কাছে আগুন পোহায়। তো এই সময় কবি বলছেন, অন এ লোন উইন্টার ইভিনিং, চারিদিকে যখন নির্জন নিস্তব্ধ একাকী, এই এরকম একটা একলা সন্ধেবেলা, ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, যখন হিম কুয়াশা এক নিঃশব্দ গড়েছে, রট মানে টু ক্রিয়েট, প্রচণ্ড বরফ তুষারপাত সাইলেন্স বা নীরবতার সৃষ্টি করেছে চারিদিকে, চারিদিক নীরব নিথর, শুধু বরফ পড়ছে, তীব্র ঠান্ডায় জনপ্রাণীহীন রাস্তা। ঠিক এই সময় ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং, এই সময় স্টোভ মানে কিন্তু আমাদের বাড়ির যে স্টোভ বা উনান তাকে বোঝাচ্ছে না, শীতপ্রধান দেশে প্রত্যেক বাড়িতে ফায়ার প্লেস বা আগুন জ্বালানোর একটা স্থান থাকে ঘরকে গরম রাখার জন্য, আর এই আগুনের ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য বাড়ির মাথার উপর একটি চিমনি থাকে। এখানে কবি সেটাকেই বলছেন, ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং। আর এই সময় নির্জন শীতের সন্ধ্যায় হিম কুয়াশা যখন গড়েছে এক অদ্ভুত নৈঃশব্দ, এই সময় অগ্নিকুণ্ডের পাশ থেকে তীক্ষ্ণ স্বরে, আওয়াজটা কীরকম, শ্রিল তীক্ষ্ণ আওয়াজে ঝিঁঝি পোকার গান শুনতে পাওয়া যাবে। শ্রিলস দ্য ক্রিকেট সং, ঝিঁঝি পোকার তীক্ষ্ণ আওয়াজের গান এই সময় শুনতে পাওয়া যাবে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ এই ঝিঁঝি পোকার গান যেন উষ্ণতাকে বাড়িয়ে তুলবে, অর্থাৎ ফায়ার প্লেসের কাছে বসে প্রচণ্ড শীতের মধ্যে যে উষ্ণতা এই সময় মানুষ অনুভব করে, ঝিঁঝি পোকার গান শুনে তার অন্তরে যে দোলা লাগবে সেটা যেন তার দেহের উষ্ণতাকে অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এই সময় তন্দ্রাচ্ছন্ন অর্ধচেতন একজন মানুষের কাছে, ড্রাউজিনেস মানে যে তন্দ্রাচ্ছন্ন অল্প ঘুমে আচ্ছন্ন এমন, যে হাফ লস্ট অর্থাৎ অর্ধচেতন, প্রচণ্ড ঘুম এলে আমরা কি হয়, পারিপার্শ্বিক আমাদের চারপাশটায় কি হচ্ছে ঘুম চলে আসলে আমাদের সেটা খেয়াল থাকে না, এরকম একজন যে প্রচণ্ড শীতের মধ্যে একটু ঘুম চলে এসছে, তন্দ্রা চলে এসছে, তার কাছে এই অনুভূতিটা, এই যে ঝিঁঝি পোকার গান আর এই যে আস্তে আস্তে উষ্ণ একটা ভাব, তার কাছে কি মনে হবে, দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, তার মনে হবে, সে ভুলেই যাবে যে শীত চলে এসছে, গ্রীষ্মকাল এখন নেই, ঝিঁঝি পোকা গান গাইছে, সে যেহেতু তন্দ্রাচ্ছন্ন, তার চারপাশটা সম্পর্কে সে যেহেতু অতটা অবহিত নয়, অর্ধচেতন, সেই জন্য তার যেন মনে হতে থাকবে যে সে ওই একইভাবে ঘাস ফড়িংয়ের গান শুনছে ঘাস ঢাকা কোনো পাহাড়ের বুকে, তার মনে হবে অর্ধচেতন অবস্থায় সে যেন কোনো পাহাড়ের কোলে বসে রয়েছে এবং সেখান থেকে দূর থেকে ভেসে আসছে ওই গঙ্গা ফড়িংয়ের গান। অর্থাৎ কবি এখানে যেটা বলেছেন যে এখানে একটা স্বপ্নের মতন ছবি বলেছেন, যেখানে ঘাস ঢাকা পাহাড়ের মধ্যে ঘাস ফড়িংয়ের গান তীক্ষ্ণ ধ্বনিতে স্পন্দিত হচ্ছে। আবার এখানে হিমকুয়াশার সঙ্গে রচিত যে নীরবতা, সে নীরবতাকে খান খান করে ভেঙে দিচ্ছে এই তীক্ষ্ণ শব্দটা। অর্থাৎ একদিকে নির্জনতা, আবার আরেক দিকে এই তীক্ষ্ণ আওয়াজ, সম্পূর্ণ বৈপরীত্য একটা পরিবেশ সৃষ্টি করেছে। অর্থাৎ কবি এখানে কী বলছেন, যে আধঘুমে আচ্ছন্ন মানুষটি প্রকৃতির সুরে নিরবিচ্ছিন্নতা সম্পর্কে এই সময় সচেতন হয়ে উঠছেন। অর্থাৎ তার মনে হচ্ছিল যে প্রচণ্ড শীত, এই সময় হয়তো হিমশীতল পরিবেশে প্রকৃতির সমস্ত শব্দ নীরব হয়ে যাবে, চারদিক যেন নৈঃশব্দতায় বা নিঃশব্দতায় ডুবে যাবে, সমস্ত অন্তহীন ঐকতানের সুর স্তব্ধ হয়ে যাবে। কিন্তু ঠিক এই সময় পৃথিবী ঝিঁঝি পোকার গানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে পৃথিবীর গানের কোনো শেষ নেই। এই গান একের পর এক প্রকৃতির কোনো না কোনো অংশ বয়ে নিয়ে চলছে। একটা সময় যেটা ঝিঁঝি পোকা বয়ে নিয়ে, এই একটা সময় যেটা গঙ্গা ফড়িংয়ের কণ্ঠে যে গান শোনা যাচ্ছিল, এখন সেই গান শোনা যাচ্ছে কোনো ঝিঁঝি পোকার কণ্ঠে। অর্থাৎ আরামদায়ক উষ্ণতায় আধঘুমে আচ্ছন্ন মানুষটিও বুঝতে পারবে যে প্রকৃতির সুর কিন্তু নিরবিচ্ছিন্ন, প্রকৃতির সুরের কিন্তু কোনো অন্ত নেই। অর্থাৎ কবি আমাদের এইটাই বলতে চেয়েছেন যে গ্রীষ্মকালে কেমন করে ঘাস ফড়িং প্রকৃতির সঙ্গীতকে প্রবাহিত রাখে, আবার একই সাথে শীতকালে কেমন করে ঝিঁঝি পোকা প্রকৃতির সঙ্গীতকে অব্যাহত রাখে। প্রকৃতির সঙ্গীত কিন্তু কোনোদিনও শেষ হয়ে যায় না। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ এবং কিভাবে কবি অক্টেভ
এবং সেস্টেটের মাধ্যমে একদিকে যেমন তিনি প্রচণ্ড তীব্র দাবদাহে ক্লান্ত পাখিদের গান যখন নীরব, তখন ঘাসফড়িংয়ের খুশির গুঞ্জন প্রকৃতিকে আবার উন্মাদনা জাগিয়েছে। আবার সেস্টেট পার্টে তিনি বলছেন যে শীতের সন্ধ্যায় হিমছিন্ন নীরবতাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে ঝিঝি পোকার একটানা ডাক, চারিদিকে উষ্ণতায় ভরিয়ে তুলছে এবং পৃথিবীর কাব্যের চিরন্তনতা এই ঘাসফড়িং এবং ঝিঝি পোকার কণ্ঠস্বরের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে পৃথিবীর সঙ্গীতের কোনো দিনও শেষ হবে না, পৃথিবীর সঙ্গীত চিরকাল অব্যাহত থেকে যাবে, সেটা চিরকাল অমলিন, চিরকাল প্রবাহিত, পৃথিবীর কবিতার কোনো দিনও অন্ত হবে না। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। ভালো থেকো।